আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের 24-25 সেশনের উচ্চতর গণিতের এমসিকিউ প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, তোমাদের ভর্তি যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ প্রায়। তো এখন থেকেই আমরা চাচ্ছি যে তোমরা ঢাবি যে কোশ্চিনগুলো আছে এই কোশ্চিনগুলোকে একটু ভালোভাবে দেখে এবং সলভ করে যাও, এটা শর্ট ট্রিক্সগুলো দেখে যাও। তো আমরা এখন কি করব, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নের উচ্চতর গণিতে, শুধুমাত্র আমি উচ্চতর গণিতেরটা করব। উচ্চতর গণিতের আজকে 24-25 সেশন যাচ্ছে, এরপরে বাকি সেশনগুলো বিগত 10 বছর বা 5 বছরের যে এমসিকিউ গুলো থাকতেছে সেগুলো, এবং একইভাবে একাধারে রিটেন গুলাও যাবে সাথে সাথে। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। আচ্ছা, আমরা তাহলে এখন কি করতেছি দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের উচ্চতর গণিত এমসিকিউ সমাধান, যেটা হচ্ছে 2024 এবং 25 সেশনে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে। আচ্ছা, এফ অফ এক্স একটা ফাংশন ইকুয়াল দেওয়া আছে 1/√4 - x²। এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে। এখন এরকম যদি প্রশ্ন আসে, এটা শর্ট ট্রিক্স হচ্ছে, এটার পুরোটা শর্ট ট্রিক্স হচ্ছে এই যে নিচের যে অংশটুকু আছে, এই নিচের যে অংশটুকু আছে, এই অংশটুকু কি হচ্ছে, এই অংশটুকু আমাকে ধনাত্মক রাখতে হবে। কি রাখতে হবে ভাইয়া? ধনাত্মক রাখতে হবে। যদি আমাকে ধনাত্মক রাখতে হয় তাহলে কি হচ্ছে দেখো, 4 = 4 - x² ইকুয়াল কি তুমি জিরো লিখবে? অবশ্যই জিরো হবে না, জিরো হবে না। আমাকে বলছে ধনাত্মক, জিরো কি ধনাত্মক? ধনাত্মক না, জিরো হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। মানে যখন আমি অঋণাত্মক বলবো তখন জিরো থেকে সামনের গুলো মানে প্লাসের দিকে মান শুরু হবে সংখ্যা রেখার, আর যখন ঋণাত্মক বলবো তখন জিরোর নিচে -1 থেকে শুরু হচ্ছে। তাহলে আমাকে বলছে ধনাত্মক করতে হবে। তো যদি ধনাত্মক করি তাহলে ডোমেন পাবো। ধনাত্মক করলে কি হবে দেখো, 4 - x², 0। ঠিক আছে, এখন এখান থেকে আমি এক্স এর মানটাকে বের করবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 4 এখানে থাকলো, x² এখানে হলো, আর এখানে কি আসলো +-2 কত বলো, x²। এখন কথা হচ্ছে, এখন এখানে ব্যাপারটা হচ্ছে দেখো কি, যখন এরকম থাকতেছে তখন প্লাস এবং মাইনাস দুইটাই থাকতেছে। তার মানে -2 থেকে এক্স এর মান বড় হবে এবং +2 থেকে কি হবে, ছোট হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে দেখো, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, এখন দেখো যে অ্যান্সার কোথায় আছে, বি নাম্বারে অ্যান্সার আছে। কোথায় আছে? বি নাম্বারে। দেখো তাকাও, এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে যাই, সামনের দিকে যাই। দেখো কি দেওয়া আছে, একটি ত্রিভুজের এ বি সি তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7 হলে অ্যাঙ্গেল সি নির্ণয় করো। ঠিক আছে, এখানে কি নির্ণয় করতে বলছে? অ্যাঙ্গেল সি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো ত্রিভুজের সূত্র পড়ে আসছি না ত্রিকোণমিতিতে, তো ত্রিভুজের যে সূত্রগুলো আছে, ত্রিভুজের সাইন সূত্র, সেটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি। এখন এখানে আগে তোমাকে কি দেখতে হবে, বাহুগুলাকে দেখতে হবে। 3, 5 এবং কত 7। 3, 5 এবং কত দেখতে হবে? 7 দেখতে হবে। দেখো 3, 5, 7, সবচেয়ে বড় কে 7, তাহলে তুমি কি নিচ্ছ দেখো, cos c নিচ্ছ। cos c, c এর মান বের করতে চাও, cos c, তাহলে কি হবে a² + b² - c² / 2 ইন্টু কত, ab, অর্থাৎ সবচেয়ে বড় যেটা c সেটা শেষেরটা, এটার বিপরীত কোনটাই হবে কি, বৃহত্তর বাহুর বিপরীত কোণই হবে কি এটা c এর মান। তাহলে এই সূত্রের মধ্যে যদি তুমি ফেলো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ মানে কত এখানে থাকতেছে 3 এর উপরে স্কোয়ার, প্লাস বি এর উপরে কত হবে, বি এর উপরে হবে 5 এর উপরে স্কোয়ার, মাইনাস 7 এর উপরে কত হবে স্কোয়ার, / 2 ইন্টু 3 ইন্টু কত 5, অর্থাৎ নিচে আসতেছে কত 30, আর উপরে কত আসতেছে বলো দেখি। উপরে আসতেছে তোমাদের পুরো মানটাকে যদি হিসাব করে দেখি তাহলে 9, 25 মাইনাস কত 49। ঠিক আছে, তাহলে এখানে কি মাইনাস মান থাকে না? মাইনাস মান থাকে। এখন যখন আমি কি করব, সির মানটাকে বের করতে যাব, তখন cos ইনভার্স দিয়ে দিলেই কি হবে, পুরো মানটাকে আমি পেয়ে যাব। এখন দেখো এই মানটাকে এখন তো তোমার এইভাবে হিসাব করা সম্ভব না, এবং cos ইনভার্স দেওয়া সম্ভব না। দেওয়া সম্ভব কি, দেখো এটা কিন্তু আসতেছে না, আমরা এই পর্যন্ত কনফার্ম, এই পর্যন্ত ব্যাপারটা কনফার্ম। সবসময় যে তুমি হিসাব নিকাশ করে যেতে পারবে ব্যাপারটা এরকম না। তাহলে তোমাকে কি করতে হবে, কি কনফার্ম হলাম, আমাকে এখানে কনফার্ম করতে হবে যে এই যে মানটা, এখানকার মধ্যে কোনগুলা থাকতেছে আর কোনগুলা থাকতেছে না। দেখো এখানে এইটা কি আসে, নিচে কত আছে 30, অবশ্যই এটা আসে না, এটাও আসে না, এটাও আসতেছে না। তাহলে অ্যান্সার কি হবে 120। এখন কথা হচ্ছে এটাকে একটু মুখস্থ রাখতে হবে। যখন 3টা বাহু দেওয়া থাকবে এবং সবচেয়ে বাইরের সবচেয়ে সর্বোচ্চ বাহু যেটা থাকবে 7, সেটা যখন থাকবে তখন সি কোণ বের করতে গেলে সেটার অ্যান্সার কত হবে, 120 হবে। দেখো কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। চলো এবার সামনের ম্যাটটা দেখে আসি। এরপরটা কি বলছে দেখো, √14 এককের দুইটি সমান বল, কি বলছে, এইটাই আগে কোড করতে হবে। কোড করতে হবে কোন জিনিসটা, এই জিনিসটা আগে কোড করতে হবে, দুটি সমান বল। তার মানে কি, বলদ্বয় সমান হবে। 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করলে তাদের লব্ধি মান কত? 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, তার মানে আলফার মান কত হবে বলো দেখি, আলফার মান কত দাঁড়ায়? আলফার মান আসবে, আলফা ইকুয়াল হবে 120 ডিগ্রি, তাই না?
এখন এত কিছুতে হিসাব করার সময় নেই, সমান বল বলছে, তুমি যদি পি ধরে নাও দুইটা বলকেই, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তারপর কি হচ্ছে প্লাস 2 ইন্টু পি কজ 120 ডিগ্রি, 120 ডিগ্রির মান কত হবে সেটা বসায় যদি ডাইরেক্ট করো, তো হিসাব নিকাশ তো করতে হচ্ছে। যখন এরকম টাইপের কোশ্চেন আসবে, আমরা যখন এই অ্যাডমিশন সেশনে বারবার করে এই কোশ্চেনগুলো টাইপ করব, তখন আমাদের কি করতে হবে দেখো, এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুটি সমান বল যখনই বলবে এবং মধ্যবর্তী কোণ যখন 120 ডিগ্রি বলবে, তখন কত একক বলছে, √14 এককের, এখানে যেটা অ্যান্সার হবে মানে যেটা আমাকে মান বলা আছে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা হচ্ছে কি আমাদের একটা ট্রিক্স। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে একটু মাথায় গোছায় রাখতে হবে। এরপরে দেখো, এরপরের কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেনে কি বলছে, x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y প্লাস c, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত হবে? কোন অক্ষকে স্পর্শ করবে? x অক্ষকে স্পর্শ করবে। যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে মান কি হওয়ার কথা ছিল বলো তো? দেখো g² ইকুয়াল কত? c। তাহলে এখানে আমি কি করব, আগে এই বৃত্তটাকে বের করে নিব, তাই না? বৃত্তর মান কত হবে? বৃত্তর মধ্যে আমি আগে g এর মান বের করবো, f আর g এর মান, তাহলে g আর f এর মান বের করতে চাচ্ছি। তাহলে কি হচ্ছে বলো দেখি, -2 দ্বারা পুরো সমীকরণকে আমাকে ভাগ করতে হবে, এখানে -2 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি আসতেছে? -2 দ্বারা ভাগ করলে 2 আসতেছে, আর এটার মধ্যে কি আসতেছে? 3 আসতেছে। তাহলে জি এর মান কত? এখানে জি এর মান হচ্ছে কত? 2, এর উপর স্কোয়ার মানে কি 4, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার কিন্তু বি নাম্বারটা। অ্যান্সার কত দেয়া আছে দেখো দেখি, অ্যান্সার আছে হচ্ছে 4। অ্যান্সার কত? 4। তার মানে এখানে যদি আমি একটু মানটাকে দেখাই তোমাদেরকে, দেখো কোশ্চেন কিন্তু এত বেশি কঠিন না। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে 2 এর উপর স্কোয়ার আর সি, অর্থাৎ সি এর মান কত আসতেছে? 4 আসতেছে। এটার জন্য তোমাদের খুব একটা বেশি হ্যাসেল উঠাতে হবে না। এরপরেরটাই যাই, দেখো আচ্ছা, আমাদের কোর্স লঞ্চ হচ্ছে, ঠিক আছে, আমরা তোমাদের ভর্তি যুদ্ধে সামিল হওয়ার জন্য, তোমাদের সাথে থাকার জন্য আমাদের পাঠশালা থেকে একটা কোর্স আমরা লঞ্চ করছি, সেটা হচ্ছে অরিজিন 2026 বা অরিজিন 26। দেখো ভার্সিটির জন্য সঠিক প্রস্তুতি এবং নিশ্চিত সাফল্য আমরা দিব তোমাদেরকে। এখানে বিজ্ঞান এবং মানবিক শিক্ষার্থীদের জন্য থাকতেছে। বিজ্ঞান বিষয়ে যদি আমি আসি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, অর্থাৎ কিসের জন্য বলতো? বিশ্ববিদ্যালয়ের জন্য। আমরা কিন্তু মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এর জন্য বলতেছি না, কিসের জন্য বলতেছি? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। সাথে কি থাকতেছে? সাজেশন প্লাস এক্সাম হ্যাক্স, এক্সামের মধ্যে গিয়ে তুমি কিভাবে করবা, কোন কোশ্চেন গুলো বারবার আসতে পারে, এই টাইপের যে সাজেশন গুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। এরপর থাকতেছে কি রেকর্ডকৃত ক্লাস এবং বারবার দেখার সুযোগ। তোমরা একটা ক্লাস থাকবে সেটাকে বারবার দেখতে পারবে, সেই সুযোগটা তোমার জন্য রাখছে। এর সাথেও আমরা কিন্তু তোমাদের সাথে লাইভ সেশনে যুক্ত থাকবো। ঠিক আছে, এরপর আসি, আমরা নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়নের ব্যবস্থা রাখতেছি। নিয়মিত পরীক্ষা দিতে পারবে তোমরা, তোমাদের নিজেদেরকে যাচাই করতে পারবে। এবং মূল্যায়ন বলতে আমরা কোন জায়গাটা কিভাবে করলে কতটুকু সুবিধা হবে, কিভাবে তোমরা মার্কটাকে বাড়াতে পারো অথবা কোন নেগেটিভ মার্কিং কমাতে পারো, সেই বিষয়গুলোকে তোমাদের খুব ভালোভাবে তুলে ধরবো। এবং সিলেবাস অনুযায়ী আমরা সম্পূর্ণ প্রস্তুতিটা তোমাদের সম্পন্ন করতে চাই। ঠিক আছে, একই ব্যাপার হচ্ছে মানবিকের বেলা। ঠিক আছে, তোমরা যদি আমাদের এই অরিজিন 26-এ যুক্ত হতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে বলো দেখি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করতে হবে এবং আমরা এই অরিজিন 26 অ্যাডমিশন কোর্সের ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের জন্য অফার প্রাইসে এই কোর্সটা থাকতেছে মাত্র 2000 টাকায়। ঠিক আছে, তাহলে আর দেরি করার দরকার নেই, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা আশা করতেছি ইন ফিউচারে তোমাদেরকে একটা নিশ্চিত সাফল্য আমরা দিতে পারবো। এইখানে 5 নাম্বার দেখো, y=2x - 2x - x², এটা এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে। কোন অক্ষ দ্বারা? এক্স অক্ষ দ্বারা বলছে। দেখো এই যে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলছে আমাকে। ঠিক আছে, তাহলে এখন কি নির্ণয় করতে চাচ্ছি? এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে, যখন আমাকে এটা নির্ণয় করতে বলবে, আগে এটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কি জিনিস। দেখো y= কি লেখা আছে? 2x - কত? x²। এটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমি কি করব? y=ax - কত? bx²। এখানে আমাকে এর মান এবং b এর মান ডিফাইন করে নিতে হবে। দেখো a ইকুয়াল কত হচ্ছে? 2, আর b ইকুয়াল কত হচ্ছে? b ইকুয়াল হচ্ছে -1। কথা কি বোঝাতে পারছি? তাহলে এটার হচ্ছে একটা সূত্র আছে, ডাইরেক্ট সূত্র আছে। দেখো এই সূত্রটাকে মনে রাখতে হবে। যখন আমাকে পরাবৃত্ত দ্বারা কোনো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তখন সূত্র হচ্ছে a³ / 6b²। তাহলে এর মান কত হচ্ছে? 2, 2 এর উপর কত? কিউব থাকলো। ঠিক আছে, আর এখানে 6 ইন্টু কত হলো? 1 এর উপরে স্কোয়ার, তাই না? তাহলে শুধুমাত্র 1 হচ্ছে, -1 এর উপরে স্কোয়ার 1। তাহলে এখানে কি থাকছে? 8/কত? 6, অর্থাৎ 8/6 থাকলে কি দাঁড়াচ্ছে? 8/6 থাকলে হয় 4/কত? 3। তাহলে দেখো অ্যান্সার এখানে কত আছে? অ্যান্সার দেওয়া আছে কত বলো দেখি? অ্যান্সার দেওয়া হচ্ছে এ নাম্বারটা, যেটা হচ্ছে 4/3 স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা আসি। দেখো এই কোশ্চেনটা এত বেশি ভেজাল করার দরকার নেই, এখানে একটু ঠান্ডা মাথায় যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এনাফ। দেখো প্রথমে এই ফাংশনটাকে দেখো, কি বলছে? f(x) একটা ফাংশন, যেটাকে আমি কি করছি? ইন্টিগ্রেট করছি, অর্থাৎ যোগজীকরণ করছি। যোগজীকরণ করছি, দেখো এখানে লিমিটের দিকে তাকাও। এখানে লিমিট কত দেখো তো? এখানকার লিমিট হচ্ছে 5, আর এখানকার আপার লিমিট 5, লোয়ার লিমিট কত? 0।
এইটাকে এফ অফ এক্স ফাংশনটাকে যখন আমি ডিএক্স এর সাপেক্ষে সমাকলন করছি অর্থাৎ যোগজীকরণ করছি তখন কত আসছে? 8 আসছে। এরপরেরটাই দেখো, এক্স এর সাথে +1 আছে না? +1 আছে। আবার ডিএক্স এর সাপেক্ষে কিন্তু আমি যোগজীকরণ করছি, কিন্তু লিমিটের দিকে একটু তাকাও, লিমিটটা একটু তাকাও, দেখো এখানে 4, এখানে কত? -1। ফাংশন দুটা কিন্তু একই, ফাংশন কিন্তু জাস্ট প্লাস মাইনাস হয়েছে, এক্স ছিল আগে, x+1 হয়েছে। লিমিটের দিকে তাকাও, এইদিকে কত ছিল? 5 ছিল। আর এখানে কত আছে বলো দেখি? এখানে আছে 4। তার মানে কি হয়েছে? আপার লিমিট 1 কমে গেছে না? আপার লিমিট 1 কমছে। আবার দেখো লোয়ার লিমিটের দিকে তাকাও, এখানে ছিল 0, আর এটাতে কত ছিল? এটাতে হয়ে গেছে -1। সংখ্যা রেখার দিক থেকে চিন্তা করলে 0 থেকে -1 ছোট, অর্থাৎ এদিকেও কিন্তু 1 কমে আসছে। তাহলে কি হবে? এইটার যে অ্যান্সার ছিল সেই অ্যান্সারটাই হবে এখানে। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রিক্স, এটা একটু মাথায় রাখতে হবে। এটা কত নাম্বার? তাহলে সি হচ্ছে কত? 6 এর উত্তর কত হচ্ছে? 8, অর্থাৎ সি নাম্বারটা। ঠিক আছে, এরপরের কোশ্চেনে যাই। দেখো এরপরের কোশ্চেন কি আছে? এখানে আছে sec ইনভার্স এক্স, আর এটা হবে কোসেক। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে কোসেক, কোসেক ইনভার্স ওয়াই। তো এই দুটো দেয়া আছে, এখানে বলছে নিচের কোনটি সত্য। দেখো তো, এটা প্রমাণ করতে গেলে খুব বেশি কষ্ট করতে হবে আমার তো মনে হয় না। দেখো আমি একটু করে দেখাই। আমি আগে কি করব, জাস্ট একটু ঠান্ডা মাথায় sec ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স, হ্যাঁ এটা ইকুয়াল, এটা ইকুয়াল আমি কত ধরবো? এটা ইকুয়াল আমি থিটা ধরে নিব। এটা ইকুয়াল কি ধরে নিব? থিটা ধরে নিব। যদি থিটা ধরে নিই তাহলে দেখো sec ইনভার্স এক্স ইকুয়াল কত ধরতেছি? থিটা, তাই তো? তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে? sec থিটা, তাই না? sec থেকে যদি আমি উল্টায় দিই, cos করি, তাহলে cos থিটা ইকুয়াল কত হবে? 1/x হবে, তাই তো? আচ্ছা, একইভাবে আমি কি করব? দেখো একইভাবে আমি করতে চাচ্ছি এই কোসেকের বেলায়। তো কি লিখতে চাচ্ছি বলো? কোসেক ইনভার্স কত? y ইকুয়াল কত? থিটা। তাহলে কোসেক থিটা, কোসেক y ইকুয়াল কত হচ্ছে? থিটা না? তাহলে কোসেক একবারে লিখি, এটাকে একটু একবারে লেখার চেষ্টা করি। হ্যাঁ, এটাই বেটার হবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে থিটা ইকুয়াল বা কোসেক থিটা ইকুয়াল হচ্ছে y। তাহলে সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি যদি উল্টায় দিই? 1/y পাই না? 1/y পাই। এখন আমি ডাইরেক্ট সূত্র ফেলবো। সেটা কিসের সূত্র ফেলবো? দেখো আমরা যে সূত্র ছোটবেলা থেকে পড়ে আসছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস কত? 1। এখন দেখো সাইন স্কোয়ার মানে কত? 1/x স্কোয়ার। একইভাবে কস স্কোয়ার মানে কত? 1/y স্কোয়ার, একই তো। তাহলে কি আসতেছে অ্যান্সারটা? দেখো 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল কত? 1। তাহলে অ্যান্সার কত নম্বর হচ্ছে? অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার কত নম্বর হবে? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এরপরটা এসে দেখো কি বলছে, এটা হচ্ছে বহুপদীর কোশ্চেন। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4y ইকুয়াল 0। তো এই সমীকরণটাকে একটু বুঝে দেখো, দেখো এই সমীকরণটা একটু বোঝো। এটা কিসের সমীকরণ? এটা একটা দ্বিঘাত সমীকরণ, এবং এর মূলদ্বয় আমাকে বলে দিছে। মূলদ্বয় কি কি বলছে? এ বি। মূলদ্বয় বলে দেওয়ার পরে আমাকে নির্ণয় করতে বলছে 1/a প্লাস 1/b প্লাস এ বি এর মান কত, এই জিনিসটা আমাকে নির্ণয় করতে বলছে। এটা তো আহামরি কঠিন বিষয় না। দেখো আমাকে মূলদ্বয় বলে দিছে, তাহলে আমি কি করব? মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করবো। মূলদ্বয়ের যোগফল ইকুয়াল আমরা কি জানতাম? মাইনাস বি ডিভাইড বাই এ। কি জানতাম বলো? মাইনাস বি ডিভাইড বাই এ। তাহলে বি এর মান কত এখানে? যদি এটাকে এবি দ্বারা প্রকাশ করছে, আমরা অ্যাজ ইউজুয়ালি আলফা এবং বিটা দ্বারা পড়ে আসছিলাম, তাহলে আমরা এখানে কি করতেছি? দেখো বি এর মান হচ্ছে 3 -3, আর এখানে কত আসতেছে? 1। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে -3। তাহলে এ প্লাস বি মান কিন্তু পেয়েছি। এবার কি করব? মূলদ্বয়ের গুণফল বের করব, অর্থাৎ এ এবং কি করব? বি বের করব, এ আর বি। তাহলে এ বির মান কত হবে? মূলদ্বয়ের যোগফল, তাই না? অর্থাৎ এ ডিভাইড বাই কত? সি। তাহলে এর মান কত? এর মান হচ্ছে সি ডিভাইড বাই এ। কি হবে? সি ডিভাইড বাই এ। সি মান কত বলো? 4 -4, আর এখানে কত আসবে? এখানে হচ্ছে 1। তাহলে এ বির মান কত আসবে? -4। তাহলে এ প্লাস বি আর এ বির মান কিন্তু পেয়ে গেছি। এখন এইটাকে যদি সমাধান করি তাহলে অ্যান্সার মিলে যায়। দেখো 1/a প্লাস 1/b প্লাস এ বি, এখানে তুমি লসাগু নাও তো কি হচ্ছে? এ বি নিচে আসতেছে আর উপরে এ প্লাস বি আসতেছে, প্লাস কত থাকতেছে? এ বি থাকতেছে। আমি এখানে এ প্লাস বির মান পাইছি, এ বির মান পাইছি, এখানেও এ বির মান পাইছি। সবগুলোকে যদি বসায় দিয়ে হিসাব করি তাহলে আমি অ্যান্সার পাচ্ছি, এবং অ্যান্সার বোঝাই যাচ্ছে যে মাইনাসে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কথা হচ্ছে তোমাদের এখানে ডি নাম্বারটা। জাস্ট এটা হিসাব করলেই কিন্তু অ্যান্সারটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে সামনের দিকে যাই। 8 নম্বর কোশ্চেন শেষ করলাম, আমরা 9 আসবো। কি বলছে 9 নম্বরটাতে? এটা একটা খুবই সহজ কোশ্চেন। দেখো এটা সরলরেখার একটা কোশ্চেন, এর আগে আমরা পড়ছি, দুইটা সমীকরণ দেয়া আছে। আমরা একাডেমিকে বারবার করে পড়ে আসছি এই জিনিসটা। দুটো সমীকরণ দেয়া আছে,
এটা একটা সমীকরণ, আর এই যে এটা একটা সমীকরণ। ঠিক আছে, বলছে সমীকরণ দিয়ে একই সরলরেখা প্রকাশ করলে এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে। সমীকরণ দ্বারা একই সরলরেখা প্রকাশ করা মানে কি, এদের সহগের অনুপাতগুলা কি হয়, সমান হয়। সহগের অনুপাত সমান, অর্থাৎ 3/2a এইটা সমান সমান কি হবে, 7/-3b এটা সমান সমান হবে কি 21, 21 কত -6। সবগুলা কি হচ্ছে, সমান সমান হচ্ছে, দেখো তো। অথবা এটা যদি উল্টায় লিখতা তাহলে -21/6 হতো, একই জিনিস, মাইনাস থাকতোই কিন্তু। তাহলে আমি যদি অনুপাতগুলা পেয়ে যাই এখান থেকে 3/2a ইকুয়াল 21/-6 থেকে এর মান বের করা কি কঠিন ব্যাপার? অবশ্যই না। একইভাবে এই যে -7/-3b ইকুয়াল 21/-6, এখান থেকে বি মান বের করা খুব একটা কঠিন না। এগুলা কিন্তু কয়েক সেকেন্ডেই করা যায়। ঠিক আছে, শুধু মাথায় রাখতে হবে সূত্রটা, মাথা চালানোটাই বড় কথা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত আসবে দেখো। এর মান কত আসতেছে, এর মান আসতেছে হচ্ছে -3/7 এবং বির মান আসতেছে 2/3, অর্থাৎ অ্যান্সার কত নাম্বার, অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। আমি কিন্তু তোমাদেরকে ট্রিক্স সব শিখাই দিচ্ছি, জাস্ট হিসাব করে মানটাকে বসাতে হবে। এটা চাইলেই বসানো যায়, আমি তোমাদেরকে এটা কাজ দিলাম, তোমরা বসায় ফেলবা। এরপরটা আসে দেখো কি বলছে, 10 নাম্বারটায় বলছে 9x² প্লাস 25y² ইকুয়াল কত বলছে, 225। কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কিসের মধ্যবর্তী দূরত্ব? নিয়ামক দ্বয়। আগে তোমাকে এই কণিকটাকে ডিফাইন করতে জানতে হবে যে এই কণিকটা কি, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। দেখো এইখানে আমরা কি জানতাম, যদি পরাবৃত্ত হতো তাহলে যে কোনো একটার পাওয়ার 1 হতো, এক্স এর অথবা ওয়াই এর পাওয়ার 1 হতো। কিন্তু দেখো এখানে দুইটার পাওয়ারই কি আছে, স্কোয়ার আছে বা বর্গ করা আছে। তাহলে আমরা কি বুঝতেছি, এটা উপবৃত্ত বা অধিবৃত্তের মধ্যে পড়বে। এখন যদি অধিবৃত্ত হতো তাহলে অবশ্যই এক্স এবং ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সমীকরণের মাঝে মাইনাস থাকতো। এখানে কি মাইনাস আছে? মাইনাস নাই, প্লাস আছে। তার মানে এটা কি উপবৃত্ত। উপবৃত্ত যদি হয় তাহলে উপবৃত্তর আমার কি দরকার, এ এবং বি দরকার। কি দরকার? এ এবং বি দরকার। এবং বি জানার পরে আমাকে জানতে হবে এর মান বড় নাকি বি মান বড়। এই দুটো জানার পরে আমি এখান থেকে কি বের করব, আমি এখান থেকে উৎকেন্দ্রিকতা বের করব। ঠিক আছে, কি বের করব? উৎকেন্দ্রিকতা বের করব। যদি আমি উৎকেন্দ্রিকতা বের করতে পারি তাহলে আমাকে কি বলছে, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামকের স্থানাঙ্ক কি ছিল, a/e। ঠিক আছে, তাহলে দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব যেহেতু বের করতে চাই তাহলে এর সাথে কি গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে, 2a/ কত, e। তাহলে দেখো এ এবং বির মানটাকে ডিফাইন করতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, এর মান নির্ণয় করতে হবে, তারপরে আমাকে এটা বের করতে হবে। এখন দেখো এখানে কত আছে, সমীকরণটাকে একটু দেখাই। এখানে আছে হচ্ছে 9x² প্লাস 25y² ইকুয়াল কত হচ্ছে, 225। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, 225 দ্বারা দুই পাশে ভাগ করে দেবো, তখন এই পাশে তো আমার 1 রাখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, x² ডিভাইড বাই কত হবে, 25। আর এখানে কত হবে, y² ডিভাইড বাই হবে 9। আর এখানে আসতেছে 1। তাহলে এর মান কত হবে বলো দেখি। এর মান দাঁড়াচ্ছে 5, আর বি এর মান কত দাঁড়াচ্ছে 3। তাহলে কে বড়? অবশ্যই এ বড়। এ যদি বড় হয়, ই এর সূত্র আমরা কি জানি, √1 - b² ডিভাইড বাই কত, a²। এখান থেকে আমরা কিসের মান বের করব, উৎকেন্দ্রিকতার মান বের করব। দেখো উৎকেন্দ্রিকতার মান বের করব কিভাবে, 1, এই যে বি এর মান বসায় দিব, বি এর মান কত ছিল 3 মানে 9, আর এখানে কত আসবে, 25 আসবে, তাই তো। 25 তার উপর রুট দেওয়া আছে, তার মানে উপরে কত হচ্ছে বলো দেখি, উপরে হচ্ছে 16 আর নিচে কত 25, তার উপর রুট যদি করি, তার উপর যদি আমি রুট করি তাহলে কত আসতেছে, 4 ডিভাইড বাই কত, 5। 4 ডিভাইড বাই 5 এর মান আমরা পেয়ে গেছি। যদি আমরা এর মান পেয়ে যাই, আমি কি বলছিলাম, আমি এখানে বলছিলাম যে 2a ডিভাইড বাই কত, ই, এটা হচ্ছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তোমরা যদি চিত্রগুলো ভালোভাবে দেখো, তোমার কণিক যে চ্যাপ্টারটা আছে, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এগুলো চিত্রগুলো খুব ভালো করে দেখলে এগুলো মনে রাখাটা সম্ভব। আমি তোমাদেরকে প্রেফার করবো তোমরা ওই বইয়ের ছক আকারে সূত্রটা মুখস্থ করে চিত্রগুলোকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে 2a ডিভাইড বাই কত, ই। তাহলে এর মান আমরা কত জানি, 5। এখন জাস্ট মানটা বসাই দিই, দেখো 2 ইন্টু এর মান কত হচ্ছে, এর মান কত বসাবো, এর মানটাকে 5 বসাই দিই। আচ্ছা, এর মানকে বসাই দিলাম 5। 5 ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই হবে ইর মান মানে কত, 4 বাই কত, 5। তাহলে এখন কত দাঁড়াচ্ছে দেখো, উপরে কত 10 আসতেছে না, 10 ইন্টু কত, 5 ডিভাইড বাই কত, 4। 5 ডিভাইড বাই কত, 4। তাহলে অ্যান্সার উপরের দিকে কত আসতেছে বলো দেখি। এটাকে যদি এখন আমি কাটার চেষ্টা করি তাহলে নিচে কি, আচ্ছা এখানে একবারই কাটা যায়, এটা গুণ না করে দিই, এটাকে আমি গুণ না করে দিই, তাহলে এখানে 2 থাকতেছে না, 2। আচ্ছা দাঁড়াও, এটাকে
ওকে, এবার দেখো এখানে কত বলছিলাম, এখানে বলছিলাম হচ্ছে 4/5, এর মান কত আসবে, এর মান আসবে 4/5। এখন এখানে 2 2 এর জায়গায় থাক, 5 ইন্টু কত করব বলো, 5/4। তাহলে এখানে 2 2 কাটা যাচ্ছে, এই যে 2 দিয়ে কাটা যাচ্ছে 25। তাহলে অ্যান্সার কত আসছে, 25 কত 2। তার মানে কত, অ্যান্সার কত, এ নাম্বারটা। অ্যান্সার কি, এ নাম্বারটা। দেখো তো এই কোশ্চেনটা কি খুব বেশি কঠিন? অবশ্যই কঠিন না, একটু মাথা খাটায় চিন্তা করলে এটা পারা যায়। চলো এবার এর পরের ম্যাথটাতে যাই। কি বলছো দেখো, ওমেগা কিউব ইকুয়াল 1। ঠিক আছে, এটা একটা শর্ত, এটা আমরা এর আগে পড়ে আসছি। এটা হচ্ছে জটিল সংখ্যার ম্যাথ। এটা কিসের ম্যাথ, জটিল সংখ্যার ম্যাথ। এটা আমরা একাডেমিকে এতবার করছি যেটার অ্যান্সার আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। কিছু কিছু জিনিস যদি তুমি একটু বারবার করে মাথায় রাখতে পারো, তাহলে সেটা কি করে, তোমার এমসিকিউ এর জন্য সময় বাঁচায়। হ্যাঁ, তুমি চাইলে পরে কি করতে পারবা, এই এমসিকিউ সময় বাঁচিয়ে অন্য একটা এমসিকিউ খুব ভালোভাবে একটু দেখতে পারবা, বা যেটাতে তোমার একটু প্রবলেম ফেস করতেছো, সময় বেশি লাগতেছে, সেগুলো দেখতে পারো। ঠিক আছে, চলো দেখি এখানে কি আছে, ওমেগা কিউব ইকুয়াল 1। এখন 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এই পুরো সমীকরণটার অ্যান্সার বের করতে হবে। এটা আমি যখন পড়ছি তখন বইয়ে বারবার করে দেওয়া ছিল, এটার মান কত, -8। এটা আমরা প্রমাণ করে আসছি। এই ওমেগার যতগুলা ম্যাথ করছি, 4 দিয়ে একটা ছিল, -8 দিয়ে ছিল, সো মানটা কিন্তু চাইলে মুখস্থ করা যায়, এবং মুখস্থ রাখাটাই বেটার আমার মনে হয়। তোমরা চাইলে এটাকে অ্যান্সার বের করতে পারো। কিভাবে বের করতে পারো বলো, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত, 0। এই যে সূত্রটা আছে, এইটা দিয়ে তোমরা কি করবা, এখান থেকে মান বসায় দিবা। মান বসায় দিয়ে সবগুলো হিসাব করতে থাকলে একসময় দেখবা যে মাইনাসেই চলে আসছে। সো যদি তোমরা মুখস্থ না রাখতে পারো বা তোমাদের মনে নাই, তাহলে তোমরা কি করবা, এই সূত্র দিয়ে মানটাকে বসায় দিবা। এটা আমি দেখা দিচ্ছি না। ঠিক আছে, এরপরটাতে যাই। দেখো বি, এখানে পুরা একটা নির্ণায়ক আমাকে দিয়ে রাখছে, এই নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে, নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে 1 আছে, 1/abc আছে, 0 আছে, এ এবং বি সি এগুলো গুণ অবস্থায় আছে। এখন আমরা কি করতাম, একটা একটা করে নির্ণায়ক ধরে সবগুলা গুণ করে তারপর মান বের করবো, করতেই পারি। করতে গেলে কি হবে, সময়টা বেশি যাবে। তো আমরা একটু শর্ট ট্রিক্স শিখি। দেখো এখানে তিনটা জিনিসই তো আছে, যে চলকগুলো বা ধ্রুবকগুলো আমরা ধরে নিচ্ছি, সেখানে তিনটাই তো আছে, একটা এ বি এবং সি। তাহলে আমি সবগুলোর মানকে কি ধরে নিই, 1 1 ধরে নিই। দেখো তো কি ধরে নিব, এর মানকে কত ধরে নিতে চাচ্ছি, এর মানকে ধরে নিব 1, এর মানকে ধরে নিব 1। তাহলে দেখো এ ইকুয়াল কত ধরছি 1, বি ইকুয়াল কত ধরবো 1, সি ইকুয়াল কত ধরবো 1, সবগুলোকে 1 ধরে নিচ্ছি। 1 যদি ধরে নিই তাহলে উপরে 1 আসবে, তাহলে সাইডে কেমন আসতেছে বলো, 1 1 1। এটা কত আসতেছে 1 1 এবং 1, নিচেটাও কত আসতেছে 1 1। এখন এটা যদি করো তাহলে নির্ণায়কের মান কত আসবে, 1ই আসবে অবশ্যই। ঠিক আছে, অথবা প্রথম দুইটা সারি যদি 1 আসে, বাকিগুলো তো 1 চলে আসে, তাই না? এটা তো আমাদের জানা জিনিস। তাহলে কি হচ্ছে, এর মান কত হচ্ছে, এর অ্যান্সার হবে, মানে 12 নম্বরের অ্যান্সার হবে এ হচ্ছে, সেটা হচ্ছে 1। ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাই। আচ্ছা, এবার এখানে বসে এই যে ফাংশনটা এফ অফ এক্স ফাংশন একটা, সেই ফাংশনটাকে কি করতে বলছে, আমাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, অন্তরীকরণ করতে বলছে। এখন আমি অন্তরীকরণ যেহেতু করব, এটা চেইন রুলের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে, চেইন রুলের মধ্যে পড়ে। একটু বুঝতে হবে জিনিসটাকে কিভাবে। দেখো এটাকে ডাবল ভাবে করতে পারো তুমি, চেইন রুলের মধ্যে পড়ে। প্রথমে একটা রুট আছে, আবার তার ভিতরে কিন্তু আমাকে ওই এক্স এর মান, যেটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, সেটাকে করতে হবে। তো পুরাটাকে যদি তুমি এক্স ধরে নাও, তাহলে একবার অন্তরীকরণ করলা, একবার অন্তরীকরণ করলে কি দাঁড়াবে, একবার অন্তরীকরণ করলে দাঁড়াবে 2√1 মাইনাস √x, এটা দাঁড়াবে। আচ্ছা, কিন্তু যেটাকে এক্স ধরে নিচ্ছে সেটা কি এক্স, এক্স নয়, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ এই যে 1 মাইনাস √x কে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি তুমি একবার অন্তরীকরণ করো তাহলে কি দাঁড়াচ্ছে বলো, এই যে 1 থাকতেছে, 1 কে অন্তরীকরণ করলে হয়ে যায় 0, মাইনাস থাকতেছে, √x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x। তাহলে এটা গুণ অবস্থায় থাকতেছে না, এখানে গুণ অবস্থায় থাকতেছে, তাহলে দুটাকে যদি গুণ করে দেই তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে দেখো, -1/4√x √1 মাইনাস √x। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে কত নাম্বারটা, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এই দেখো অ্যান্সার ডি নাম্বারটা দেখা যাচ্ছে। এটা কি কঠিন বিষয়, অবশ্যই কঠিন বিষয় না। এরপরে যাই, দেখো একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়া বস্তুর ভূমিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়, ভবনের উচ্চতা কত। কি বলছে, ভবনের উচ্চতা কত। এখন যেখান থেকে পড়তেছিল, যেখান থেকে এটা পড়তেছিল সেইটা কি, ভবনের ছাদ থেকে পড়তেছিল না মুক্তভাবে, তখন মানে বেগ কত ছিল, 0 ছিল না। এখন আমাকে বলছে উচ্চতা নির্ণয় করতে, তাহলে এইচ ইকুয়াল আমি কি লিখতে পারবো, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার লিখতে পারি। এখন ইউ এর মান কত, 0 না, ইউ এর মান কিন্তু 0, তাহলে ইউ এর মান 0 হলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে হাফ কত জি টি স্কোয়ার। আচ্ছা, হাফ এখানে থাকলো,
আর কি বসালাম 9.8, আর টি এর উপর স্কোয়ার মানে কত 25, টি এর উপর স্কোয়ার মানে কত 25। এখন 9.8 কে যদি আমি ভাগ করি বা 0.5 দ্বারা গুণ করি তাহলে আসবে কত 4.9, কিন্তু কত থাকবে 25 থাকবে। এখন তোমার কি করতে হবে, এই যে দশমিকের গুণটা জানতে হবে। কি করতে হবে তোমাকে, দশমিকের গুণ জানতে হবে। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা পেয়ে গেছি না, এইচ এর মান এই পর্যন্ত। এখন আমাকে কি করতে হবে, এই হাফ ইন্টু 9.8 ইন্টু কত এটা আনতে হবে। তো এখানে আমি যদি 9.8 কে ভাগ করি তাহলে কত আসবে 4.9 আসবে, কিন্তু কত 25 থাকবে, আমি লিখে রাখছি। তারপরে দেখো, তাহলে আমরা কি করব, এই 4.9 কে আমরা কি করতে যাচ্ছি, এটার সাথে গুণ করতে যাচ্ছি না। তাহলে দেখো কি করব, 25 আর কত 4.9 ডিভাইড বাই কত, মানে গুণ করতেছি যেহেতু, তাহলে আমরা কি করব 5 লং কত 45, তাহলে 5 হাতে থাকলো। ঠিক আছে, 5 কিন্তু হাতে থাকতেছে। এরপরে যাই, এখানে কি হচ্ছে না, 5 5 বসাইলাম, তাহলে কত থাকতেছে 4 হাতে থাকতেছে। 9 9 দুগুণে কত 18, 18 আর 4 কত হচ্ছে 22 হচ্ছে। ঠিক আছে, 9 দুগুণা 18, 18 আর 4 এখানে 22। এবার আসি, 4 5 কত 20, এক ঘর কেটে দিলাম, 4 5 20, শূন্য হাতে থাকলো কত, হাতে থাকতেছে 2। 4 দুগুণা 8, 8 2 কত 10, তাহলে কত আসতেছে 5। এখানে কত আসতেছে 2, এখানে কত আসতেছে 2, এখানে কত আসতেছে 1। এখন তুমি এখানে তাকাও, তোমার দশমিক কয় ঘর আগে ছিল, এক ঘর আগে ছিল, তাহলে তুমি এখানে দশমিক দিবা এক ঘর আগে। তাহলে দেখো অ্যান্সারটা কত আসতেছে, একটু ভালো করে দেখাও। অ্যান্সার দেখো এখানে আসছে 122.5। দেখো তো এই এদিকেও তাকাও তো, সি নাম্বারটা অ্যান্সার দেওয়া আছে কত 122 কত 5। তাহলে আমি আশা করতেছি তোমাদেরকে হিসাবটা বোঝাতে পারছি। আমি এরপরে তোমাদের আরো শর্ট ক্যালকুলেশন বা হাতে ক্যালকুলেশন কিভাবে করা যায় এগুলো আমি তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এগুলো আমি আর একটু ভালোভাবে তোমাদেরকে দেখাবো। চলো এরপরে যাই, লাস্ট আমাদের এটা 15, মানে 15 নম্বর কোশ্চিনটা লাস্ট। ঠিক আছে, আর ঢাবিতে কিন্তু 15টা করে কোশ্চিন থাকে, তোমরা হয়তো এর মধ্যে জেনে গেছো। এখানে কি বলছে, লিমিট এক্সটেন্স টু জিরো লন 1 প্লাস এক্স ডিভাইড বাই কত এক্স, লন 1 প্লাস এক্স ডিভাইড বাই কত এক্স। এখন এটার মান আমাকে বের করতে হবে। এটার কি বের করতে হবে, আমাকে মানটা বের করতে হবে। দেখো এটা কঠিন বিষয় না, আমি যদি ল অফ রুলস জানি, সেই রুলস অনুযায়ী হর এবং লবকে আলাদা আলাদা করে কি করে দিব, আমি অন্তরীকরণ করে দিব। তাহলে এটাকে যদি আমি আলাদা করে অন্তরীকরণ করি, লন এক্স কে, লন 1 প্লাস এক্স কে যদি আলাদা করে অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে কি দাঁড়াচ্ছে বলো দেখি, 1/1 প্লাস এক্স ইন্টু কত 1, অর্থাৎ এটার মান দাঁড়াচ্ছে 1 ডিভাইড বাই কত 1 প্লাস এক্স। তাহলে এটা থেকে গেল। এবার নিচেরটাকে যদি করি তাহলে কত আসবে 1 আসবে। নিচেরটাকে কত করবো, নিচেরটাকে যদি করতেছি, নিচেরটা কত আছে শুধুমাত্র এক্স আছে, এক্স কে যদি অন্তরীকরণ করি, আমি জাস্ট দেখাচ্ছি, এটা তোমরা এমনি নিমিশে করে ফেলতে পারবে। তাহলে 1 আসতেছে না আলাদা আলাদা করে করলে। এখন তাহলে কি আসে দেখো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস কত এক্স, এক্স টেন্স টু কত দেওয়া আছে, লিমিট 0 দেওয়া আছে। তাহলে 0 যদি বসাও থাকতেছে কি অ্যান্সার 1, অ্যান্সার কি থাকতেছে 1। তাহলে দেখো আমাদের এখানে কি হলো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির 24-25 সেশনের 15টা এমসিকিউ কোশ্চেন কিন্তু সলভ করে ফেলাম। দেখো কোশ্চেনগুলো আমি তোমাদেরকে খুব ইজি ভাবে দেখানোর চেষ্টা করছি, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদের ইজি ভাবে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা বিগত 5 বছর 10 বছরের যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে ঠিক একইভাবে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি থাকবো, এবং এই কোশ্চেন গুলোকে কতটা সহজভাবে এবং কত শর্টকাট ট্রিক্সে সলভ করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম।